বিপ্লবের লক্ষ্য পূরণে এক হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। 15 বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ জামাত আমিরের। আনুপাতিক পদ্ধতিতে ভোট চায় ইসলামী আন্দোলন। 15-16 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক রক্তপাত হয়েছে। তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি। দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছে। আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন। নিম্নকক্ষ বলেন, উচ্চ কক্ষ বলেন, সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের পক্ষে বিশেষজ্ঞরাও। মূলনীতি পরিবর্তনে ভিন্ন মত। প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি 2 বারের বেশি নির্বাচন করতে পারবেন না। এটা যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূর এগিয়ে যাবে। মূলনীতিগুলো হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার, এই পিলার একটা পিলারও ভাঙা যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চটপটির দোকান দেখে ঋণের নামে বিপুল টাকা আত্মসাৎ এস আলমের। 4 ব্যাংক থেকে 1.5 লাখ কোটিরও বেশি লুটপাট। বড় দুর্নীতিবাজ ধরতে দুদককে আরও সক্রিয় হওয়ার পরামর্শ। স্বৈরাচারের আমলে সাংবাদিকদের মুখ বন্ধের মূলে ইন্টেলিজেন্স এজেন্সি, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। খুঁজে বের করা হবে ফ্যাসিবাদের বয়ানদাতাদের। আমদানির খবরে চালের বাজারে কমেছে উত্তাপ। কেজিতে 2-1 টাকা কমলো, ফেরেনি আগের অবস্থা। কাচিনি ভোজ্য তেলের সংকট, সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দামে স্বস্তি। বিভেদ ভুলে একসঙ্গে কাজ করে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলাদা কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন দলটির অন্য নেতারাও। বলেছেন, সদিচ্ছা থাকলে সংস্কার চলমান রেখেই 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। প্রায় 1 যুগ নির্বাসিত থাকার পর দেশের মাটিতে পা রেখেই রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার। প্রবাসী এই নেতার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফাতেহা পাঠ ও দোয়া শেষে তিনি বলেন, সদিচ্ছা থাকলে বর্তমান সরকারের পক্ষে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশে 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয় না? জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, টিউলিপ সিদ্দিকের দুর্নীতি জিনগত সমস্যা। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে, ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খানে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক রক্তপাত হয়েছে, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। সকলে একসাথে হয়ে যেন আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে আমরা জানি অনেক দূর এগিয়েছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে। কথিত উন্নয়নের নামে হাসিনা সরকার দুর্নীতি করে দেশ থেকে যে টাকা পাচার করেছে তা ফিরিয়ে আনারও আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
আওয়ামী লীগ 15 বছরে নির্বাচনী ব্যবস্থা নষ্ট করে দিয়েছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চুয়াডাঙ্গায় দলের কর্মী সমাবেশে কথা বলেছেন তিনি। আদালতের দোহাই দিয়ে বিচারের নামে আওয়ামী লীগ বিরোধীদের দেশপ্রেমিক নেতাকর্মীদের হত্যা করেছে বলে মন্তব্য করে জামায়াতের আমির শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যদি দেশ ও পার্টির প্রতি ভালোবাসা থাকে, সৎ সাহস থাকলে দেশে আসেন, আমরাও আপনাকে আইনের হাতে তুলে দিতে চাই। এর আগে দীর্ঘদিন পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করার সুযোগ পেয়ে জেলা দলের তৃণমূল নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যোগ দেন এই সমাবেশে। দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন, বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন, ফিরে আসেন, এই দেশে আসেন, সৎ সাহস থাকলে আসেন। তারা এতটাই অপরাধ করেছে, কোন গুম, ধর্ষণ, লুণ্ঠন করার পরে এই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎ সাহস তাদের নাই। সৎ সাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছে। আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেছেন, 53 বছরে রাজনৈতিক দলগুলো কিছুই দিতে পারেনি, নতুন করে আশা দেখিয়ে কোনো লাভ নেই। এর আগে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, আগে সংস্কার, পরে নির্বাচন দিতে হবে। সংসদে নারীদের জন্য আলাদা কোনো আসন সংরক্ষণ করা উচিত নয় বলেও এ সময় মন্তব্য করেছেন তিনি। সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে, নারে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে। আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজ্ঞরা। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমানো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আর এসব বিষয়ে শুধু রাজনৈতিক ঐক্য নয়, বরং জাতীয় ঐক্যের তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে সব পক্ষের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির আশা জাতীয় নাগরিক কমিটির। হাসান ওয়ালির রিপোর্ট। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা পড়ে প্রধান উপদেষ্টার কাছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার বয়স কমিয়ে 25 থেকে 21, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নারীদের জন্য আলাদা 100 আসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম বদলে জনগণতন্ত্রী, মূলনীতি পরিবর্তন সহ দেওয়া হয়েছে নানা প্রস্তাবনা। অন্যদিকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রস্তাবনা দিয়েছে বদিউল আলম মজুমদারের কমিশন। এসব প্রস্তাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজ্ঞদের। ম্যানেজ করতে পারে, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছেন অধ্যাপক সাব্বির আহমেদ। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তি তার। আপনি যদি একটা স্টুডেন্টকে 21 বছরে তাকে নির্বাচন করার সুযোগ করে দেন, তো সে তো তার পড়ালেখাই শেষ করতে পারবে না। তিনি প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি 2বারের বেশি নির্বাচন করতে পারবেন না। এটা যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূরে এগিয়ে যাবে। ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, তারপরে বাঙালি জাতীয়তাবাদ, এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো তো কোনো ব্যক্তির ইচ্ছায় এখানে আসে নাই। এটা এই জাতির দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। অনেকটা একই রকম অভিমত সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট আহসানুল করিমের। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বিদ্যমান সংবিধানের ভিত্তি উল্লেখ করেন তিনি। বলেন, শৈলতন্ত্র ঠেকাতে ক্ষমতা কাঠামোর আরও সুনির্দিষ্ট প্রস্তাবনা জরুরি। কেন এখানে নিম্নকক্ষ করা হলো, তাদের কাজ কি, আবার উচ্চকক্ষ করা হলো, তাদের কাজ কি, সেটা কিন্তু এখানে বলা নাই। এই মূলনীতিগুলো হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার।
এই একটা পিলারও ভাঙা যাবে না। সুতরাং এগুলোকে তো সুপারিশ করলে হবে না, তো আগামী সংসদ যদি চায়ও সেটা করতে পারবে না। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন দুই বিশ্লেষকই। তবে ইভিএম বাতিল করা নিয়ে আছে ভিন্ন মত। ইভিএম এর মাধ্যমে যত রকম কারচুপি করা সব করেছে, সুতরাং আমি সংস্কার যারা করেছেন তাদের সাথে আমি একমত। সারা দুনিয়া যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের দিকে যাচ্ছে, সেখানে এই সংস্কার কমিশন এসে এটাকে বাদ দিয়ে দিয়েছে। সংবিধানের মূলনীতি সহ স্পর্শকাতর বিষয় পরিবর্তনে শুধু রাজনৈতিক ঐকমত্য নয়, জাতীয় ঐকমত্যের উপর জোর বিশেষজ্ঞদের। ক্ষমতাকে নিজের মতো করে একেবারে রাজার মতো রাজ্য যেভাবে চালাতো প্রাচীনকালে এম্পায়াররা, ঠিক সেই প্রক্রিয়ায় দেশ চালানো, ওটার থেকে আমরা অন্তত বের হতে পারবো। শুধু পলিটিক্যাল কনসেনসাস হলেই হবে না, প্রিএমবেলের চেঞ্জে জাতীয় বিতর্ক হওয়া দরকার। সব পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি হবে বলে আশাবাদ নাগরিক কমিটির। ঠিক কতটুকু সংস্কারকে তারা ফেয়ার মনে করছেন, যদি সেটা উত্থাপন করা যায় তাহলে আলোচনা টেবিলে আলাপ হতে পারে যে এইটা আরেকটু বাড়ানো সম্ভব না কমানো সম্ভব। সংস্কার প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে অন্তর্বর্তী সরকার, তারপরই তৈরি হবে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা। হাসান ওয়ালি। ব্যাংক থেকে 1.5 লাখ কোটি টাকার বেশি লুটপাট করেছে এস আলম গ্রুপ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ দুর্নীতির চিত্র। শুধু চটপটির দোকান দেখে ঋণের নামে 234 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এমন বাস্তবতায় বিগত সরকারের সুবিধাভোগী গ্রুপটির দুর্নীতির ফিরিস্তি খুঁজতে টাস্ক ফোর্স গঠন করেছে দুদক। যদিও বিশেষজ্ঞরা বলছেন বড় দুর্নীতিবাজ ধরতে এখনো বাড়েনি দুদকের তৎপরতা। তাসলিম তৌহিদের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর চটপটির দোকান দেখতে ছোটখাটো হলেও এই প্রতিষ্ঠান ও দুটি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে অন্তত 234 কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগ উঠেছে। ঋণ গ্রহণ করেন নওরোজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মালিক নাজমি নওরোজ হলেও প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলমের পকেটে। এমন অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 234 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঋণ জালিয়াতির সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তথ্যানুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে লুটপাটের ঘটনা অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39,000 কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। যদিও দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মনে করেন বড় দুর্নীতিবাজ ধরার ক্ষেত্রে সক্রিয়তার এখনো ঘাটতি রয়েছে। সেই সময়কার দুদক এটা ধরতে পারেনি, ধরবার চেষ্টায় বা চিন্তাই করতে পারেনি, যেহেতু সরকারি প্রভাব ছিল সেই কারণে। এখন যে পট পরিবর্তন হয়ে গেছে, সরকার এবং বাইরের পরিবেশ সবটাই হচ্ছে যে এই দুর্নীতিকে ধরো। সেই জায়গায় দুদকের যে তৎপরতা, সেই ক্ষিপ্র গতি আমি দেখছি না। দুদক কেমন যেন একটু কুঁড়েমি, কেমন যেন একটু ঢিলেমি ভাব মনে হচ্ছে। ইতোমধ্যে বন্ধ হওয়া এস আলমের 8 প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের আমলে সাংবাদিকদের মুখ বন্ধ করার মূলে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি, ডিজিএফআই, এনএসআই। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রস্তাব শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী সিস্টেম তৈরি না হয় সেজন্য যেসব এডিটোরিয়াল রিপোর্টার ফ্যাসিবাদী বয়ান দিত তাদের বের করা উচিত। তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট পেলে আলোচনায় বসা হবে। এ সময় সাংবাদিকদের যথার্থ বেতন না দেওয়ার বিষয়ে বেসিক ও ন্যূনতম বেতন নির্ধারণ করতে তাগিদ দিয়ে তিনি বলেছেন, কপিরাইট এনফোর্সমেন্ট না থাকার কারণেও বেতন কম পাচ্ছে সাংবাদিকরা। আমাদের মুখ সংবাদপত্রের মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স। বিজেপির একটা ফোন আসলে আপনি নিউজটা নামিয়ে ফেলছেন।
একটা লোক 15 বছর ধরে এডিটোরিয়াল লিখেছে, আমরা জানি উনি প্যাসিভালি ছিলেন, কি ভয়াবহ ভয়। তো আমার কাজটা কি হবে, ওনার কাজটাকে পুরো 15 বছরে ওনার যতগুলো লেখা সবগুলোকে আমি কালেক্ট করি, যাতে আমরা ফিউচারে আর একটা প্যাসিভালি সিস্টেম না তৈরি হয়। গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে, খুবই ভালো একটা রিপোর্ট আমরা পাবো, এবং রিপোর্ট পেলে সেটা নিয়ে আবার আমাদের মধ্যে ডিসকাশন হবে। কপিরাইট এনফোর্সমেন্টটা খুব জরুরি। এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে। অবশেষে রাজধানীর বাজারে কমতে শুরু করেছে চালের দাম, তবে এখনও তা চড়ে আছে উচ্চ মূল্যেই। এদিকে দাম বৃদ্ধির পরও আবার সংকটে পড়েছে বোতলজাত সয়াবিন তেলের বাজার। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন MSRF। চালের বাজার কয়েক সপ্তাহ চড়া থাকার পর অবশেষে দাম কমতে শুরু করেছে রাজধানীতে। শুক্রবার সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, বিড়ি 28 কেজিতে 1 থেকে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকায়। মানভেদে নাজির শাইলের দাম কমেছে কেজিতে 2 টাকা। তবে মিনিকেটের দাম কমতির কোনো খবর নেই বিক্রেতাদের কাছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 78 থেকে 79 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানির খবরে মিলাররা মজুত করা চাল বাজারে ছাড়তে শুরু করায় দাম কমছে। চালের বাজারের দাম ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কেমরের দাম বাড়িয়ে যাচ্ছে, ভ্যাট ট্যাক্স বেড়ে গেছে নাকি। কোনো অভাব নাই, কোনো কিছু নাই, তারপরও এর বাজার আসলে কিন্তু আমরা একদম হতাশ হয়ে যায়। বড় বড় মিল যারা আছে ওরা ধান একসাথে বেশি কিনে মজুত করে ফেললে অন্য ছোট মিলার যারা আছে ওরা পারছে না পাওয়ার কারণে ওরা বলতেছে যে ধানের অভাব। ইন্ডিয়ান মালটা যদি অ্যাভেলেবল হয় তখন হয়তো একটু কমে বিক্রি করতে পারবো বা কমে কিনতে পারবো। বাজারে বোতলজাত সয়াবিন তেল হাওয়া করে দিয়ে দাম বাড়িয়ে নেয়ার পর আবারও দাম বৃদ্ধির পায়তারা করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এমন অভিযোগের পক্ষে ব্যবসায়ীদের যুক্তি, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানগুলো। বেশি দামে তেল কেনার অভিযোগ ভোক্তারও। গায়ের দামে থেকে 10 টাকা করে বেশি নিচ্ছে, কিছু করার নাই, যেহেতু তেল পাই না আমাদের তো খেতেই হবে। খোলা সয়াবিনের বাজার সংকট থাকা কথা, ওই জায়গায় এখন সংকট দেখা যাচ্ছে ইনটেক তেলে। তারা কি করতেছে, আগের মালগুলো তারা আগে ভাগে স্টক সিন করে ফেলতেছে, যাতে করে যে নতুন যে রেটটা আসবে ওই হিসাবে, যার কারণে কিন্তু আমাদের মার্কেটে ঘাটতি সৃষ্টি হচ্ছে। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে শীতকালীন সবজির দাম। বেশিরভাগ সবজি মিলছে 20 থেকে 40 টাকা প্রতি কেজিতে। সিজনাল যে সবজিগুলো আছে সব আলহামদুলিল্লাহ ভালো। শীতকালীন হিসাবে মোটামুটি সব সবজি আমদানি আছে থাকার কারণে সবজির দাম কম। বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকায়। পুরাতন দেশি পেঁয়াজ 90 টাকা আর নতুন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। MSRF, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। অবশেষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে দীর্ঘদিনের চাপ পূরণ হচ্ছে দেশের নারী ক্রিকেটারদের। 3 দল নিয়ে ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে উইমেন্স BPL। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। 8 দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে 7টি। প্রতি দলে একজন করে বিদেশি খেলানোর সুযোগও থাকছে। সবগুলো ম্যাচই হবে মিরপুরের ছেলেদের BPL এর ভুল থেকে শিক্ষা নিয়ে। এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে চায় BCB। উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা আমরা আয়োজন করব। 3টা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে এবং এটা এই BPL শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে এবং এর ডিউরেশন 8 থেকে 9 দিনের মতো ডিউরেশনের মধ্যে শেষ হবে। অলরেডি আমরা কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি এবং তারা আগ্রহ দেখিয়েছে। আমরা আশা করছি যে এটা নারী ক্রিকেটকে আরেকটা লেভেলে হয়তো উন্নীত করতে পারবে। মেয়েদের এইটার ব্যাপারে আমরা রিসেন্ট BPL এর যে অভিজ্ঞতা সেটাকে ডেফিনেটলি আমরা কাজে লাগাবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিপ্লবের লক্ষ্য পূরণে এক হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। 15 বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ জামায়াতের। আনুপাতিক পদ্ধতিতে ভোটের দাবি ইসলামী আন্দোলনের। চটপটির দোকান দেখে ঋণের নামে বিপুল টাকা আত্মসাৎ এস আলমের। 4 ব্যাংক থেকে 1.5 লাখ কোটি টাকারও বেশি লুটপাট। বড় দুর্নীতিবাজ ধরতে দুদককে আরও সক্রিয় হওয়ার পরামর্শ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গী থাকুন সময়।